কাল থেকে গোটা বিশ্ব রীতিমতো হাসছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এবার নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছেন। এই ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। 5 স্টার আর্মি জেনারেল র্যাঙ্কিং এই ফিল্ড মার্শাল পদটি, অর্থাৎ এদের হাতে প্রচুর ক্ষমতা থাকে। এবং পাকিস্তানের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন এর আগে মাত্র একজনই এই ফিল্ড মার্শাল হয়েছিলেন। 1965 সালে জেনারেল আইয়ুব খানকে পাকিস্তান সরকার ফিল্ড মার্শাল করে। যদিও তারপরে আইয়ুব খানের যদি স্মৃতিচারণ আপনারা করেন তাহলে দেখবেন পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় হিসাবে চিহ্নিত থাকতে পারে এই আইয়ুব খানেরা। আর এবার আসিম মুনির আর্মি চিফ থেকে নিজেই নিজেকে ফিল্ড মার্শাল রূপে নিযুক্ত করলেন এবং তিনিই এখন পাকিস্তানের হত্যাকর্তা বিধাতা, এইরকম একটা আভাস বা পূর্বাভাস কিন্তু কাল থেকে প্রচার করা শুরু হয়ে গেল। আইয়ুব খান যখন ফিল্ড মার্শাল হন তখন একের পর এক বিপর্যয় পাকিস্তানে কিন্তু নেমে আসে। 1971 সালে ভারতের সঙ্গে যে যুদ্ধ হার, তার নেপথ্যে কিন্তু এই আইয়ুব খানই ছিল। আইয়ুব খানের ভুল স্ট্র্যাটেজি এবং ভারতের বিপক্ষে আগ্রাসন নীতি কার্যত পাকিস্তানকে দুভাগে ভেঙে দিয়েছিল। পরবর্তীকালে তিনি কার্গিল যুদ্ধতেও কিন্তু পরাজিত হন। অর্থাৎ চিফ মার্শাল পদে বসে তিনি একের পর এক ভুল ডিসিশন নিয়ে কিন্তু পাকিস্তানকে অন্ধকার অংশে পাঠিয়ে দিয়েছেন। এবং বর্তমানে আরও এক আর্মি চিফ নিজেকে ফিল্ড মার্শাল রূপে অলঙ্কৃত করার জন্য সেই পদ নিজেই নিজেরটা নিয়ে নিয়েছেন, যা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো হাসছে। পাকিস্তান সরকার বলে তো কিছু নেই, সরকারের একটা পার্লামেন্ট আছে। পার্লামেন্টে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তকে অ্যাডপ্ট করার জন্য সরকারি মহলে এটাকে কার্যকর করার জন্য পাকিস্তান সেনাপ্রধানের উপর তারা ডিপেন্ড করে থাকে। এবং পাকিস্তান সরকার কিন্তু এই পাক সেনাপ্রধান আসিম মুনিরের উপর ডিপেন্ডেন্ট। এবং আসিম মুনির যেভাবে বলেছেন পাক সরকার কিন্তু বর্তমান সময়ে ঠিক সেভাবেই চলেছে। পারভেজ মুশারফের নাম আপনাদের হয়তো অনেকে মনে আছে। আমি একটু স্টাডি করছিলাম এবং আমি দেখছিলাম পারভেজ মুশারফের সাথে এই আসিম মুনিরের কার্যকারিতা বা তারা যে স্টাইলে কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেকটা সিমিলারিটি পাওয়া যায়। পারভেজ মুশারফও এইভাবে দেশের সর্বাধিনায়ক হওয়ার চেষ্টা করেছিলেন যা আসিম মুনির করার চেষ্টা করেছেন। আর উল্লেখযোগ্য বিষয় হলো 1 সপ্তাহ হয়েছে তুমি ভারতের পায়ে ধরে সংঘর্ষ বিরোধী চুক্তি চেয়েছো, আর এরপরে ন্যারেটিভটাকে উল্টে দিতে তুমি নিজেই নিজেকে আর্মি চিফ থেকে ফিল্ড মার্শালের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্টে উন্নীত করলে, যা আসলে তোমার ফার্স্টেশনের বহিঃপ্রকাশ তা কিন্তু আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝতে পারলো। কিন্তু এর পিছনে কি অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? আসিম মুনির চাইছেনটা কি? একাধিক বিশেষজ্ঞরা কি বলছেন তা আজকে এই ভিডিওতে আরো ডিটেলিং একটু বুঝে নেওয়া যাক। ফিল্ড মার্শাল পদে ভারতবর্ষ এর আগে ইতিহাসে মাত্র দুজনকে জায়গা দিয়েছিলেন। আপনারা যদি অনেকেই হয়তো শুনেছেন বা আপনারা যদি জানেন, শ্যাম মানেকশার নাম, তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন যিনি পাকিস্তানকে দুটুকরোতে ভেঙে দেয়। এবং তার যে ইতিহাস, তার যে অবদান, তা কিন্তু আজকে ভারতীয়রা রীতিমতো ধারণ করে এবং ভারতীয়রা কিন্তু সেই ইতিহাস নিয়ে রীতিমতো গর্ব অনুভব করে। সেকেন্ড ফিল্ড মার্শাল হয়েছিলেন 1986 সালে। তাকে আলংকারিক পদমর্যাদায় আলংকারিক ফিল্ড মার্শাল পদটি দেওয়া হয়েছিল জেনারেল কারিয়াপ্পাকে। তিনি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কারণ 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় এই পরবর্তী সময়ে তিনি কাশ্মীরকে ফের পাকিস্তান একবার অ্যাটাক করার চেষ্টা করে এবং কাশ্মীরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কারিয়াপ্পা স্যার কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা এবং দৃঢ়তার সঙ্গে সেই কাশ্মীরকে আজকে ভারতবর্ষের অংশ এবং অবিচ্ছেদ্য অংশ করে রাখার পিছনে গুরুত্বপূর্ণ অবদান পালন করেছিলেন। অর্থাৎ এর পরে ফিল্ড মার্শাল পদে কিন্তু কাউকে নিয়ে যাওয়া হয়নি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। একটা দেশের আসলে দেশের যে দূরদর্শিতা, দেশটা কোন পথে এগোবে এবং দেশের মাথায় কে আছে, সেই অনেক কিছু ইকুয়েশন কিন্তু এই পদ্মার উপর নির্ভর করে। এবার আপনারা বোঝার চেষ্টা করুন, পাকিস্তানের আসিম মুনির এই ফিল্ড মার্শাল হয়েছেন যিনি দুদিন আগে বাংকারে লুকিয়েছিলেন, যিনি দেশ থেকে পালানোর একটা ফন্দি করছিলেন। এমনকি আসিম মুনিরের এই সময়কালে পাকিস্তানের 11টা এয়ারবেস সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, 9টি জঙ্গি ঘাঁটি শেষ হয়ে গেছে। তিনি ভারতের বিপক্ষে ড্রোন অ্যাটাক করার চেষ্টা করেছিলেন, যদিও ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস, S-400 ডিফেন্স সিস্টেমের মতো ইকুইপমেন্টস পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত চক্রান্ত বা ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। একাধিক রিপোর্টে প্রকাশ হয়েছে
নূর খান এয়ারবেসের নিউক্লিয়ার অ্যাসেটে ভারতবর্ষ হিট করার ফলে পাকিস্তান সরকার আতঙ্কগ্রস্ত হয়ে যায়। পাকিস্তান প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে, যেখানে ওরা বলেছে রাত 2:30টার সময় আতঙ্কে আসিম মুনির তাকে ফোন করেন এবং আসলে নূর খান এয়ারবেসে যে ভারত অ্যাটাক করেছে সেই কথা তিনি প্রধানমন্ত্রীকে জানান। অর্থাৎ এই পুরো যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে পদে পদে যে আর্মি চিফ কার্যত হেরে গেছেন, অপদস্থ হয়েছেন, ভারতের কাছে দাঁড়াতেই পারেননি, ভারতের সামনে মাথা তুলে দাঁড়ানোর উপাদানটাই তার ছিল না, সেই আর্মি চিফ নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে দিলেন এবং গোটা বিশ্ব সে বিষয়ে মন্তব্য বা টিটকারি করবেন, এটা তো হতে পারে না। দেখুন, এই পুরো বিষয়টাই একটা বৃহত্তর ষড়যন্ত্র। ওয়েস্টার্ন মিডিয়া যেমন বিবিসি, সিএন, ফক্স এরা একের পর এক রিপোর্টে প্রকাশ করেছিল যে ভারতের ফাইটার জেট নাকি মাটিতে পড়ে গেছে। এমনকি তারা হেডিং এমন করেছিল, সেই হেডিং এর সঙ্গে ভিতরে যদি আপনারা পড়েন দেখবেন আকাশ পাতাল পার্থক্য ছিল। ভিতরে তারা গিয়ে লিখেছে পাক সোর্সেস ক্লেমড, পাক আর্মি জেনারেল ক্লেমড, পাক ডিফেন্স মিনিস্টার ক্লেমড, আর উপরে এমন হেডিং করেছিল যেন মনে হচ্ছে পাকিস্তানে গিয়ে ভারতের সমস্ত রাফায়েল, সমস্ত ব্রহ্মোস, সমস্ত ইকুইপমেন্ট যাওয়ার পরই একটা শটে শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা সেটা নয়। আমি একটা জিনিস দেখেছি, এই ভারত পাকিস্তান যখন যুদ্ধ চলে, তখন ভারত যখন একটা সুপিরিয়র জায়গা থাকে, তখন কিন্তু এই ওয়েস্টার্ন মিডিয়া একটা শব্দ অব্দি লেখে না। কিন্তু তারা পাকিস্তানকে একটা ছোট যদি কীর্তিও তাদের হয়, তারা এমন ফুলিয়ে ফাঁপিয়ে লেখে, তা কিন্তু বোঝা যায় তারা আসলে ভারত বিরোধী মানসিকতা আন্তর্জাতিক স্তরে রোপণ করার চেষ্টা করছে। এর কারণটাও খুব সহজ। আসলে আমেরিকান মিডিয়ার 1 নম্বর টার্গেট কিন্তু ভারত নয়, রাশিয়া। আর এই মুহূর্তে রাশিয়ার একাধিক অস্ত্র কিন্তু ভারত ব্যবহার করে। আমি একাধিক ক্লিপিং দেখছিলাম যেখানে আমেরিকান মিডিয়া পরিষ্কার বলছে এবার হয়তো ভারত আমেরিকান ফাইটার জেট কিনবে, কারণ রাশিয়ার ডিফেন্স সিস্টেম কোলাপস করে গেছে। অর্থাৎ তাদের লক্ষ্যটাই হলো ভারতের কাছে অস্ত্র বিক্রি করা এবং ভারত থেকে যেন রাশিয়া দূরে সরে যায়, সেই রকম ফন্দি আটকানো। আর সেই ষড়যন্ত্রগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, কখনো চীন যখন যাকে পারে তাকে সাপোর্ট করতে শুরু করে দেয়। এদের নির্দিষ্ট কোনো আইডিওলজি নেই, নির্দিষ্ট কোনো ডিফেন্স পলিসি নেই, নির্দিষ্ট কোনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি নেই। এদের একটাই স্ট্র্যাটেজি, শুধু নিজের লাভ, নিজের লাভ আর নিজের লাভ। আর এই লাভের কথা ভেবে এই ওয়েস্টার্ন মিডিয়াও কিন্তু এই পুরো যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে আসিম মুনিরকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করে, যা ভারতীয় সেনাদের একটি মাত্র প্রেস কনফারেন্স সব কিছু ধূলিসাৎ করে দেয়। এবং ভারতীয় সেনার পক্ষ থেকে পরবর্তী আরও 2টো যে প্রেস কনফারেন্স করা হয়, সেখানে ছবি, ভিডিও, স্যাটেলাইট ইমেজ সব কিছু দেখে প্রমাণ করে দেওয়া হয় আসলে পাক সেনারা পাকিস্তানে যে গৌরব তা তো রক্ষা করতে পারেনি, উল্টে ভারতের সেনাদের কাছে অন্তত 5টা গোলে পরাজিত হয়েছেন। পাকিস্তান দাবি করে তারা রাফাল নষ্ট করেছে। আজ অবধি কোনো স্যাটেলাইট চিত্র, আজ অবধি কোনো ছবি বা ভিডিও কি তারা প্রকাশ করতে পেরেছেন? অথচ আমরা কিন্তু নূর খান এয়ারবেস, সারগোদা এয়ারবেস, মুরিদ এয়ারবেস এরকম 11টা এয়ারবেসের স্যাটেলাইট ছবি প্রকাশ করে বলে দিয়েছি, দেখুন আমাদের মিসাইল এইভাবে শেষ হয়েছে। এই আসিম মুনির এখন নিজেকে সম্মানিত করার পিছনে তারা অন্তত এই রকম ষড়যন্ত্রকে ফের একবার রিএস্টাবলিশ করার চেষ্টা করছেন যে দেখো ভাই, আমি তো ভারতের বিপক্ষে একা লড়ে পাকিস্তানকে বাঁচিয়েছি, একের পর এক মিসাইলকে আমি আটকেছি, তাই আমি এই দেশের এখন ফিল্ড মার্শাল। আসলে তিনি সরকারটা পরিচালনা করার চেষ্টা করছেন এবং সরকারকে উল্টে দিয়ে নিজে ক্ষমতা দখলের চেষ্টা করছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই দেশের মধ্যে এত ইন্টারনাল সমস্যা, তা কি সেনাপ্রধান ঠিকভাবে মেরামত করতে পেরেছেন? বালুচিস্তান প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী সদস্যরা যেতে ভয় পাচ্ছেন। বালুচিস্তান থেকে পাকিস্তান সেনার কন্ট্রোল চলে গেছে। সিন্ধ প্রদেশে স্বাধীনতার নতুন আন্দোলন শুরু হয়েছে এবং তারা লিটারালি জাতিসংঘের কাছে অব্দি অ্যাপিল করেছে যে তাদের যেন স্বাধীন করে দেওয়া হয়, হিউম্যান রাইটস ভায়োলেশন করা যেন বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনাল সমস্ত দিক থেকে পাকিস্তান সরকারের অবস্থা অত্যন্ত শোচনীয়। আইএমএফ নতুন করে 11টা শর্ত চাপিয়ে দিয়েছে, যে শর্ত ইমপ্লিমেন্ট করা মানে পাকিস্তান কিন্তু আমেরিকার বশ্যতা স্বীকার করে সারা জীবন থাকতে হবে বা চলতে হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অসীম মুনির চাইছেন দেশের সাধারণ মানুষকে বোঝাতেন আসলে পাকিস্তান সরকারের এই ব্যর্থতার পিছনে একমাত্র প্রধানমন্ত্রী দায়ী। আমি বাবা দেখো তোমাদের সাথে আছি এবং ভারতের বিপক্ষে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছি, ফলে দেশ এখন থেকে আমি চালাবো। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ।
1965 সালে আইয়ুব খানও দায়িত্ব নিয়ে কিন্তু দেশের সরকার পরিবর্তন করেছিলেন। আর আসিম মুনির ফিল্ড মার্শালের দায়িত্ব নিয়ে সরকার পরিবর্তন করতে চাইছেন এবং একাধিক ঘুঁটি সাজাচ্ছেন, স্ট্র্যাটেজি ঠিক করছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে আসিম মুনির আসলে পাকিস্তানের সরকারি এক গুরুত্বপূর্ণ অফিসার থেকে পাকিস্তান প্রধানমন্ত্রী হওয়ার একটা স্বপ্ন কিন্তু দেখছেন। এবং পারভেজ মুশারফ যেরকম কায়দায় দেশ চালাতে চেয়েছিলেন, সেই একই রকম কায়দায় নিজস্ব আইডেন্টিটিকে রক্ষা করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। এক বিপজ্জনক পদক্ষেপ এবং বিপজ্জনক প্রবণতা। সেই প্রবণতা কিভাবে শেষ হবে সেটাই একটা বড় প্রশ্ন। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের কাছে 5টা গোল খাওয়ার পরও একটা দেশের সেনাপ্রধান পরবর্তী ধাপে উন্নীত হচ্ছেন এবং তিনি নিজেকেই ফিল্ড মার্শাল রূপে অ্যাক্লেমড করছেন এবং আন্তর্জাতিক স্তরে বোঝানোর চেষ্টা করছেন, দেখো ভাই, ভারতের সঙ্গে যুদ্ধ আমি করেছি, আমি এই দেশের সর্বাধিনায়ক, আমি ফিল্ড মার্শাল, আমার উপরে তো এখন প্রধানমন্ত্রীও নেই। পুরো বিষয়টা একটা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে পাকিস্তান। তাদের মধ্যে একটা দেশ বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছে, তাদের মধ্যে আরেকটা ছোট্ট প্রদেশ নিজেদের স্বাধীনতা চাইছে, তাদের 11টা এয়ারবেস ভোগে চলে গেল, তাদের 9টি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি শেষ হয়ে গেল, আর তিনি হয়ে গেলেন ফিল্ড মার্শাল। যুক্তিবোধ কি বলে? এটাই তো এখন বড় প্রশ্ন। যদিও পাকিস্তান কবে যুক্তিবোধ নিয়ে নিজেদের রাষ্ট্র চালিয়েছে আমার জানা নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।